ইন্ডিগো রিভোল্ট অর্থাৎ নীল বিদ্রোহ, এই টপিকটা আজ আমি ক্লিয়ার করার চেষ্টা করব। ক্লিয়ার করার চেষ্টা করব না, আমি যখন এসছি ক্লাসে তো এই টপিকটা হচ্ছে আমি আজকে ক্লিয়ার করেই যাব। এই টপিকটা এতটাই পপুলার টপিক, এই টপিকটা এর সঙ্গে হচ্ছে রিলেটেড নীল দর্পণ নাটক, এইগুলো হচ্ছে এতটাই পপুলার টপিক যে আমরা বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন এক্সামের ক্ষেত্রে বলো কিংবা বিভিন্ন ক্লাসের ক্ষেত্রেও বারবার হচ্ছে রিপিট হয়ে এই টপিকটা আসে, কিন্তু আমরা কোথাও নোটস মুখস্থ করার চক্করে গিয়ে এই টপিকটা আসলে কি সেইটা বোঝার চেষ্টা করি না। নীল বিদ্রোহ, ইন্ডিগো রিভোল্ট, ব্যাপারটা হচ্ছে নোটস পড়ার ক্ষেত্রে কি দেখি যে একজন অত্যাচার করছে, অত্যাচার করার পরে কী হচ্ছে, প্রতিবাদ হচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে, এই সবের চক্করে হচ্ছে আমরা মুখস্থ করার চক্করে ব্যাপারটা থেকে স্কিপ করে যাই। কিন্তু আমরা এইটা ভাবার চেষ্টা করি না যে কেন এখানে নীল চাষ করা হলো, কি প্রয়োজন ছিল এই নীল চাষটা করার, এই নীল চাষটা যখন করা শুরু হলো কেমনই বা লাভ ছিল এর জন্য, যাতে বাইরে থেকে বিভিন্ন ব্রিটিশরা নিজেদের চাকরি বাকরি ছেড়ে হচ্ছে নীল চাষ করার জন্য এখানে চলে এলো। আর নীল চাষ করতে করতে এখানে ধান ফান উৎপাদন করা হচ্ছে চাষিদের বন্ধ করে দেওয়া হলো। দাদন ব্যাপারটা কি, কীভাবে হচ্ছে চাষিদেরকে নীলের জালে জড়ানো হতো, এই সব কিছু হচ্ছে ডিসকাশন হচ্ছে এই ক্লাসটার মধ্যে হবে, যে টোটাল ব্যাকগ্রাউন্ড থেকে কি এমন কারণ ছিল যে এই নীলটা লাগতো কোথায়, এই নীলটা যে তৈরি হলো, এই নীলটা যে উৎপাদন করা হলো, এই নীলটার ব্যবহার হতো কী কাজে, সেইগুলোই হচ্ছে এই ক্লাসে ডিটেলসে ডিসকাস করা হবে। তো তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস বলে দিই, এইটা হচ্ছে টোটাল হচ্ছে তুমি যেই ক্লাসেই থাকো না কেন কিংবা যেই প্রিপারেশনের জন্যই পড়ছো না কেন, তুমি হচ্ছে এই টপিকটা দেখতে পারো। কিন্তু আমি যেহেতু ক্লাস 10 কমপ্লিট করতে করতে যাচ্ছি, মানে 8 হয়েছে, 9 হয়েছে, দেন 10 কমপ্লিট করতে করতে যাচ্ছি মাধ্যমিকের জন্য, তো মাধ্যমিকের হচ্ছে এইটা চ্যাপ্টার 3-তে এই নীল বিদ্রোহ খুবই হচ্ছে একটা গুরুত্বপূর্ণ টপিক হিসেবে আছে, এবং চ্যাপ্টার 3 এই নীল বিদ্রোহটা নিয়ে হচ্ছে আজকে শেষ ক্লাস। এর আগে হচ্ছে আমরা দেখেছিলাম, এরপর চ্যাপ্টার 4-এ চলে যাবে, এর আগে হচ্ছে আমরা দেখেছিলাম ফরাজি ওয়াবি আন্দোলন, বিভিন্ন হচ্ছে উপজাতি বিদ্রোহ, সেই সকল টপিকগুলো হচ্ছে দেখেছি। দেন হচ্ছে দেখতে দেখতে শেষ টপিক হচ্ছে নীল বিদ্রোহ, ইন্ডিগো রিভোল্ট, এই টপিকটা দেখবো। দেন হচ্ছে তারপরে আমরা এগিয়ে যেতে শুরু করবো পরে চ্যাপ্টারগুলো ওয়াইজ, ঠিক আছে? তো হচ্ছে নীল বিদ্রোহ হয়েছিল কবে? নীল বিদ্রোহ হয়েছিল 1859 সালে, ঠিক আছে? এবার হচ্ছে মেন জায়গাটা আর একটা ক্লিয়ার করি, এই নীল ব্যাপারটা কি। নীল হচ্ছে নীল কালার, এই যে আজকে আমি এই জামাটা পরে রয়েছে এটা হচ্ছে হলুদ রং। আজকের এটা তো কথা হচ্ছে না, এটা হচ্ছে কি, এটা হচ্ছে 1859 সালের, তখন হচ্ছে নীল বিদ্রোহ ছিল। অর্থাৎ হচ্ছে বিদ্রোহ কখন হয়, কোনো একটা বিষয় নিয়ে সমস্যা যখন সৃষ্টি হয়, সমস্যা যখন হচ্ছে চরমে পৌঁছে যায় তখন বিদ্রোহ হচ্ছে। অর্থাৎ হচ্ছে 1859 বিদ্রোহ হচ্ছে। অর্থাৎ 1859 আগে এই নীল নিয়ে যত সমস্যা চলছিল তৎকালীন সময়, যে আমি এখন জামাটা পরে রয়েছি এটা হলুদ কালার রয়েছে, আমার ফোনটা হচ্ছে ব্লু কালার, এখানে হচ্ছে আরও কি হচ্ছে, সব কিছু হচ্ছে এখানে বিভিন্ন কালারের রয়েছে, পেনটা হচ্ছে রেড কালার কিংবা হচ্ছে এরকম। জামা কাপড় হচ্ছে আমাদের সবার হচ্ছে বিভিন্ন কালারের জামা কাপড় হয়। এই জামা কাপড়গুলো কোন রং দিয়ে তৈরি হয়? এই জামা কাপড়গুলো এখন হচ্ছে বর্তমানে কৃত্রিম রং দিয়ে তৈরি হয়, কেমিক্যালের মধ্যে দিয়ে তৈরি করে বিভিন্ন কৃত্রিম বা রাসায়নিক রং দিয়ে তৈরি করা হয়। কিন্তু আমরা যদি স্কিপ করে পেছনে চলে যাই, অর্থাৎ হচ্ছে এই নীল বিদ্রোহ টাইমে, নীল বিদ্রোহ আগের টাইমে, তখন কি হতো? তখন হতো এই যে যত জামা কাপড়গুলো ছিল, সেই বিভিন্ন কলকারখানায় জামা কাপড়ে যেই রং লাগতো সেই রংটা ছিল হচ্ছে নীল। এই নীল দিয়ে হচ্ছে সেই জামা কাপড়গুলোকে রং করা হতো। আর তৎকালীন সময় হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হচ্ছে, বা তার আগের সময় ইংল্যান্ডে হচ্ছে বিভিন্ন বস্ত্র তৈরি করছে। বস্ত্র যখন তৈরি করবে তখন কি হবে, তখন প্রয়োজন হবে হচ্ছে রঙের, বস্ত্রগুলোকে কালার করবে, ফেড তো যাবে না, কালার করবে যখন কি রঙের প্রয়োজন হবে। যখন রঙের প্রয়োজন হলো তখন তাহলে কি রং উৎপাদন করতে হবে। রং উৎপাদন করার জন্য তারা কোথায় দেখলো, যে ভারতকে তো আমরা কবজা করেছি, ব্রিটিশরা দেখলো ভারতকে তো আমরা কবজা করেছি, তাই এখানেই হচ্ছে এই নীল রং উৎপাদন করা যাক না কেন। করা গেল তো তাহলে ঠিক আছে, হচ্ছে গোটা ভারতবর্ষের চারিদিকেই হচ্ছে নীল ফিল উৎপাদন করা দরকার ছিল। হিসেব তোমাদের অনুযায়ী কি বলে, যে গোটা ভারতবর্ষের চারিদিকে নীল উৎপাদন করা দরকার ছিল? হ্যাঁ, দরকার ছিল, এবং হচ্ছে গোটা ভারতবর্ষের চারিদিকে নীল উৎপাদন করতে শুরু করে দিল। কিন্তু এই উৎপাদন করতে গিয়ে হচ্ছে দেখলো কি, বাংলায় হচ্ছে সর্বাধিক উৎকৃষ্ট, মানে অর্থাৎ যে সর্বাধিক হচ্ছে সুন্দর নীলটা হচ্ছে তৈরি হয় হচ্ছে এই বাংলায়। এবং এই বাংলাতে তারা হচ্ছে এবার কি দেখলো, যে বিভিন্নভাবে হচ্ছে বাংলায় নীল তৈরি হয়। এবার হচ্ছে এখান থেকে কি আমাদেরকে নীলটা ক্যাপচার করতে হবে। ম্যাটারটা কিরম হচ্ছে, কোনো হচ্ছে তোমাদের মাথায় কনফিউজ হতে পারে। দেখো, প্রত্যেকে হচ্ছে বিভিন্ন এলাকায় থাকো, বিভিন্ন জায়গায় থাকো, আর হচ্ছে তোমার প্রত্যেকটা এরিয়ার মধ্যে, প্রত্যেকটা জায়গার মধ্যে, আমি আমার ক্ষেত্রে বলছি, দেখো চন্দননগরে
বিভিন্ন জায়গা হচ্ছে পকোড়া বিক্রি হয়, কিন্তু বিভিন্ন জায়গাকার পকোড়ার মধ্যে যদি বলাইয়ের পকোড়া আমি খেয়ে নিই, ও হেভি লাগে আমার। আর হচ্ছে বিরিয়ানির দোকানও বিভিন্ন রয়েছে, কিন্তু বিভিন্ন বিরিয়ানির দোকানে আমার হচ্ছে ভালো লাগে হচ্ছে আনমোলের বিরিয়ানিটা, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। এবার কি বিভিন্ন জায়গা হচ্ছে দোকান তো রয়েছে, বিভিন্ন জায়গায় দোকানের মধ্যে কোথাও একটা দোকানের টেস্ট হচ্ছে সর্বাধিক উৎকৃষ্ট মানে বা সর্বাধিক হচ্ছে সুন্দর হয়ে থাকে, যেমন হচ্ছে বলাইয়ের পকোড়া বা এইখানের হচ্ছে এই ব্যাপারটা যে উৎকৃষ্ট মানে বিরিয়ানির এটা যে উৎকৃষ্ট মানে হয়ে থাকে। তো সেই জায়গায় কি সেই জায়গায় উৎকৃষ্ট মানে বলতে কি খুব হেভি কোয়ালিটির হয়ে থাকে। এবার কি হয়েছিল, ঠিক হচ্ছে ভারতের ব্যাপারটা সেরকম, ভারতের হচ্ছে গোটা ভারতবর্ষের মধ্যে চারিদিকে নীল তো উৎপাদন হচ্ছে, কিন্তু সর্বাধিক ভালো কোয়ালিটির নীলটা কোথায় পাওয়া যাচ্ছে, সেটা পাওয়া যাচ্ছে হচ্ছে বাংলায়। যখন বাংলায় দেখলো ব্রিটিশরা, আরে এখানে তো ভালো কোয়ালিটির নীলটা পাওয়া যাচ্ছে, তাহলে আমাদের কি করতে হবে, তাহলে হচ্ছে এখানেই হচ্ছে নীল চাষটা করতে হবে। নীল চাষ করতে গিয়ে তারা দেখলো কি যে এখানের হচ্ছে চাষিদেরকে দিয়ে করাতে হবে। আর তারা তো ছিল হচ্ছে লোভী, যে চাষিদেরকে, গরিব নিরীহ চাষিদেরকে কী করা হবে, চাষিদেরকে নানানভাবে এখানে মুরগি করা হোক, মুরগি করে হচ্ছে তাদেরকে চাষ করা হোক। সেই তাদের হচ্ছে সেই তারা যেই সরল মনের মানুষ ছিল, সেই সরলতার সুযোগ নিল হচ্ছে ব্রিটিশরা, ব্রিটিশদের নীল করেরা, জমিদাররা, এরা হচ্ছে সেই সকল চাষিদের থেকে সেই সুযোগ নিচ্ছে, নিয়ে কি এবার হচ্ছে এই চাষিদেরকে বিভিন্ন তারা হচ্ছে জালে ফাঁসাচ্ছে, বিভিন্ন জালে কি দাদন দেয়া, অর্থাৎ কি অ্যাডভান্স কিছু টাকা দিয়ে দিল, 2 টাকা হচ্ছে অ্যাডভান্স দিয়ে দিল, দিয়ে হচ্ছে সেই নিরীহ মানুষদেরকে এমন হচ্ছে কথার মারপ্যাচে বা হচ্ছে ডকুমেন্টে এমন হচ্ছে সই করিয়ে নিল যে তারা বংশ পরম্পরায় সেই নীল চাষ করতে বাধ্য থাকবে। এছাড়াও কি তাদেরকে ধান ফান চাষ করার থেকে বিরত রেখে দিল, যে তোমরা আর ধান চাষ করতে পারবে না, ধানের পুরো হচ্ছে খাদ্যের জিনিস হচ্ছে চাষ করতে পারবে না, চাষ করলে কি চাষ করতে হবে, চাষ করলে হচ্ছে কেবল চাষ করতে হবে হচ্ছে নীল। তার মানে কি সেই কৃষকের বাড়িতে এবার হচ্ছে খাবারেরও অভাব দেখা দিল। তার মধ্যে হচ্ছে ওজন ফোজন নিয়ে তো বিভিন্ন 2 নম্বরই এদের সঙ্গে করতো, ঠকিয়ে হচ্ছে মাল বেশি নিয়ে হচ্ছে কম টাকা পয়সা দেয়া, এইগুলো ছিল। আর তাছাড়া যদি কেউ বলতো যে নীল চাষ করবে না, তাদের বাড়ি ঘর জ্বালিয়ে দেয়া, তাদেরকে মারা, চাবুক দিয়ে অত্যাচার করা, এমনকি তারা তাদের বাড়ির মহিলাদেরকে তুলে নিয়ে গিয়ে তাদেরকে নির্যাতন করার থেকেও বিরত থাকতো না। এই ছিল হচ্ছে এই নোংরা ব্রিটিশদের বৈশিষ্ট্য। যখন এত কিছু অত্যাচার হবে তখন কি মানুষ প্রতিবাদী হবে না? তখন মানুষ অবশ্যই প্রতিবাদী হবে। যখন অপরাধ সইতে 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 সহ্যের সীমা ছাড়িয়ে যাবে তখন মানুষ প্রতিবাদী হবে এবং বিদ্রোহ ঘটাবে। আর এখানেও সেই বিদ্রোহ ঘটেছিল। এই অত্যাচারের বিরুদ্ধে সাধারণ মানুষ সকলে একত্রিত হয়েছিল, একত্রিত হয়ে তারা বিদ্রোহ ঘটিয়েছিল। নীলগর্দের যেখানে দেখছিল হচ্ছে ধরে ধরে পেটাচ্ছিল, তাদের কথাবার্তা শুনছিল না, তাদেরকেও হচ্ছে এবার মারতে শুরু করেছিল। এই বিদ্রোহে হচ্ছে বিভিন্ন শিক্ষিত সমাজ এসেছিল, শিক্ষিত সমাজ এসে হচ্ছে এই কিভাবে হচ্ছে নীল চাষের মধ্যে অত্যাচার হচ্ছিল সেই কথা হচ্ছে নিউজ পেপারের মধ্যে দিয়ে তুলে ধরছিল। এবং এই টাইমেরই হচ্ছে একটা পপুলার নাটক, যেই নাটকের মধ্যে দিয়ে তৎকালীন সময়ের পরিস্থিতিকে ব্যক্ত করা হয়েছিল, সেই নাটকের নাম হচ্ছে দীনবন্ধু মিত্রের নীলদর্পণ। হ্যাঁ, এখানে হচ্ছে আমি একটা কথা বলে দেবো, এই যে নীলদর্পণ নাটকটা, এই নাটকটা হচ্ছে তোমাদের শুভস্মিতা ম্যাম বাংলা করাচ্ছেন, বাংলায় হচ্ছে নীলদর্পণ নাটকটা টোটাল তিনি হচ্ছে কভার করছেন। তোমরা হচ্ছে সেখানে গিয়ে নীলদর্পণ নাটকটা যারা জানতে চাও, দেখতে চাও, তারা হচ্ছে সেইটাকে দেখতে পারো। এখানে হচ্ছে আমার একটা ছোট্ট প্রশ্ন তোমাদের কাছে, নীলদর্পণ নাটকটা তো হচ্ছে বাংলায় হচ্ছে, এই নীলদর্পণ নাটকটাকে ইংলিশে অনুবাদ করা এবং হচ্ছে ইংলিশে চালানো হয়, এবং ইংলিশে যখন চালানো হয় তো ব্রিটেনের লোকও দেখতে পাচ্ছে যে কীভাবে এইখানকার এই নীলকরেরা সাধারণ কৃষকদের ওপর অত্যাচার করছে। এই ছিল হচ্ছে প্রতিবাদের ঘটনা, এবং নীলকরদের দমানোর জন্য বিভিন্ন অ্যাক্টিভিটি নেওয়া হয়েছিল, সেইগুলো আমরা দেখব। কত মানুষজন হচ্ছে নীলকরদের বিরুদ্ধে যুদ্ধ নেমে গেছিলো, প্রায় 60 লাখ হচ্ছে কৃষক হচ্ছে নেমে গেছিলো তোমার হচ্ছে এই নীলকরদের বিরুদ্ধে, নীলকরদের যেখানে দেখছিল পেটাচ্ছিল। এবং শেষে নীল আইন রদ হয়ে যায়। নীল আইন রদ হয়ে যায় বলতে কি, যে বলা হয় যে নীল চাষ কেবল হচ্ছে কৃষকেদের ইচ্ছে হলে তবেই করবে, আর হচ্ছে জোর জুলুম করে নীল চাষ করা যাবে না। এই হচ্ছে টোটাল টপিকে হচ্ছে আমরা ডিসকাস করব, আর হচ্ছে ওভারঅল একটা ভিউ দিলাম আর কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করলাম। তো এবার হচ্ছে আমাকে জানাতে হবে কমেন্ট করে যে কনসেপ্টটা কি ক্লিয়ার হয়েছে, দেন হচ্ছে এরপর হচ্ছে আমরা আরও ডিটেলসে হচ্ছে টপিকটাকে দেখতে দেখতে যাব, ঠিক আছে? আর তার সঙ্গে সঙ্গে আর একটা জিনিস, তুমি কোথা থেকে দেখছো, তোমার নাম কি? অনেকে হয় কি যারা ছোট তারা হচ্ছে দাদা দিদির কিংবা হচ্ছে বাবা কিংবা মায়ের ফোন থেকে দেখো, তো তাই হচ্ছে জানা যায় না ঠিকঠাক তুমি হচ্ছে কোথা থেকে দেখছো, তোমার নাম কি, এইগুলো হচ্ছে জানিও। আর হচ্ছে অনেকে হচ্ছে আমাদের ক্লাস দেখে অনেক নাম্বার পাচ্ছ, সেইগুলো দেখে হচ্ছে আমাদের খুব ভালো লাগছে। এইভাবেই তোমরা এগিয়ে চলো, তোমাদের সফলতা
দেখেই তোমাদের সফলতা হোক, এটাই হচ্ছে আমাদের কামনা। এইভাবে এগিয়ে চলো। আর হচ্ছে আসা যাক হচ্ছে এবার ডিটেলস টপিক। হ্যাঁ, আরেকটা জিনিস যে ভুলেই যাচ্ছিলাম, যে চ্যানেলের হচ্ছে টেলিগ্রাম লিঙ্ক আর হচ্ছে ইনস্টাগ্রাম লিঙ্ক, সেইগুলো হচ্ছে দেওয়া রয়েছে ডেসক্রিপশান বক্সে, সেখান থেকে দেখে হচ্ছে তোমরা সেইগুলোতে যেতে পারো। সেখানে হচ্ছে বিভিন্ন আপডেট দেওয়া হয়ে থাকে। আর তাছাড়া হচ্ছে আরও কিছু যদি এক্সট্রা প্রশ্ন থাকে তো আমার এফবিআইডির লিঙ্ক হচ্ছে ডেসক্রিপশান বক্সে রয়েছে, ঠিক আছে, ক্লিক করে দেখে নিতে পারো। তো আসা যাক হচ্ছে ডিটেলস টপিকে। নীল বিদ্রোহ, ইন্ডিগো রেভলিউশন। সময়কাল কত? 1859 হচ্ছে এই বিদ্রোহটা। শুরু কোথা দিয়ে হয়? সম্ভবত ফরাসি বণিক লুই বোনার্ট ছিলেন ভারতের প্রথম নীলকর। লুই বোনার্ট হচ্ছে নীলকর, হচ্ছে নীলের ব্যবসাটা প্রথম এনেছিল। কবে? 1777-এ। আর তারপরে ইংরেজ বণিক, এটা কিন্তু সম্ভবত ইংরেজ বণিক কার্ল ব্লাম ভারতের সর্বপ্রথম নীল শিল্প গড়ে তোলেন, ঠিক আছে। এই ইংরেজ বণিক হচ্ছে ভারতের সর্বপ্রথম হচ্ছে এই নীল শিল্পকে গড়ে তুলছে। অষ্টাদশ শতকে শিল্প বিপ্লব শুরু হয়। আর কোম্পানির রপ্তানি বাণিজ্যের প্রধান হয়ে ওঠে নীল। অষ্টাদশ শতকে শিল্প বিপ্লব কি? দেখো, শিল্প বিপ্লব ক্লাস 9-এ আমরা পড়েছি, ডিটেলসে ডিসকাস করেছি। তার হচ্ছে ছোট্ট ইয়েটা হচ্ছে আমি একে দিয়ে দিই। শিল্প বিপ্লব কি? একটা টাইম অবধি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, অর্থাৎ কি হাতে করেই হচ্ছে জামা কাপড় তৈরি হতো বা এইভাবে হচ্ছে জীবনযাপন চলতো। কিন্তু হচ্ছে ইংল্যান্ডে একটা টাইমে কী হলো, বিভিন্ন বৈজ্ঞানিকের আবির্ভাব হয়ে গেল, বিভিন্ন ইন্ডাস্ট্রি শুরু হয়ে গেল, কলকারখানা শুরু হয়ে গেল। হঠাৎ করে হাতে বানানো জামা কাপড় থেকে বদলে গিয়ে কারখানায় হচ্ছে একটা জামা কাপড় হাতে একটা মানুষ বানাতে পারতে। এবার কি মানে দিনে হয়তো প্রোডাকশান হতো 100টা জামার, সেখানে হচ্ছে লাখ লাখ জামা হচ্ছে তৈরি হতে শুরু করে দিল। লাখ লাখ যখন জামা কাপড় তৈরি হতে শুরু করে দেবে, তখন কি এক গাদা হচ্ছে রঙের প্রয়োজন শুরু হবে। এক গাদা যখন রঙের প্রয়োজন শুরু হবে, তখন কি হবে? তখন হবে হচ্ছে রং আনার খেলা। রং আনবে কোথা দিয়ে? নীল রং তো নীল, কি নীল তো হচ্ছে রং। এই রং আনার জন্য তারা পৌঁছে যাচ্ছে হচ্ছে ভারতে। এবং কোম্পানি বলতে কি তৎকালীন সময় ভারতে কে ছিল? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন হচ্ছে প্রধান বাণিজ্য কি হয়ে যায়? নীল। এখান থেকে ভারত থেকে হচ্ছে নীল পাঠাচ্ছে ব্রিটেনে, এবং ব্রিটেনের চারিদিকে হচ্ছে জামা কাপড় তৈরি হচ্ছে, নীল দিয়ে সেগুলো প্রিন্ট হচ্ছে আর দিয়ে বিক্রি বাটা শুরু হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই জন্য কোম্পানির প্রধান বাণিজ্য নীল হয়ে ওঠে। চারিদিকে নীলের তুলনায় বাংলার নীল ছিল হচ্ছে সর্বোৎকৃষ্ট, মানে A1 কোয়ালিটি। সেই বিরিয়ানির কথাটা বললাম আর পকোড়ার কথাটা বললাম, বাংলার নীল হচ্ছে সেরকম হচ্ছে A1 কোয়ালিটি। 1815-16 সাল নাগাদ বাংলায় উৎপাদিত নীল বিশ্বের চাহিদা মেটাতো। অর্থাৎ হচ্ছে গোটা ওয়ার্ল্ডে যতটা নীল রঙের প্রয়োজন, ততটা নীল রং হচ্ছে বাংলা থেকে উৎপাদন করে হচ্ছে নিয়ে যেত। এবার ভাবো, বাংলাতে গোটা বিশ্বের চাহিদা মেটাচ্ছে হচ্ছে বাংলার নীল। তাহলে হচ্ছে বাংলার মানুষজনকে কতটা হচ্ছে অত্যাচার করে এইখান থেকে নীল চাষ শুরু করাচ্ছিল। বাংলার মানুষজনকে কীভাবে নির্মমভাবে অত্যাচার, মানে গোটা বিশ্বের চাহিদা মেটাচ্ছে এইখান থেকে নিয়ে গিয়ে। চাবুক মেরে এখানে লোককে হচ্ছে ঠকিয়ে তাদের ওপর পুরো জোর জুলুম করে এখানে মানুষকে হচ্ছে চাষবাস করে তার বাড়ির লোকজনকে তুলে নিয়ে গিয়ে নীলকুঠিতে এই সব করে হচ্ছে এখানের এই চাষিদের থেকে নীল চাষ করাচ্ছে। আর এখানের এই উৎপাদিত নীল দিয়ে গোটা বিশ্বের চাহিদা মেটাচ্ছে তারা, ঠিক আছে। কতটা অত্যাচারী হতে পারে এবার খালি কল্পনা করে দেখো। 1833 খ্রিস্টাব্দের সনদ আইন দ্বারা নীল চাষকে কোম্পানির একচেটিয়া অধিকার লুপ্ত করা হয়, এবং বেসরকারি ইংরেজ আর বিভিন্ন চাকরিজীবীরা চাকরি ছেড়ে নীল চাষে আসে। 1833-এর সনদ আইন অনুযায়ী এখানে ব্যাপারটা কি, যে বিভিন্ন সময় হচ্ছে বিভিন্ন আইন পাস হচ্ছে। এবার হচ্ছে 1833-এ হচ্ছে একটা সনদ আইন পাস হচ্ছে। এই সনদ আইন অনুযায়ী কী হচ্ছে, যে ব্রিটিশ কোম্পানির একচেটিয়া অধিকার লুপ্ত করা হলো। ব্রিটিশ কোম্পানি বলতে এর আগেও দেখি ছিল যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কেবল হচ্ছে নীল চাষ করবে, এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি যতটা নীল চাষ করবে সেই নীলগুলোকেই হচ্ছে এক্সপোর্ট করবে বাইরের দেশে, এবং বাইরের দেশে চলবে। তো এখানে ব্যাপার হচ্ছে এবার কি হলো, যে আইন পাস হয়ে বললো কি, যে না, কেবল হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নয়, যে কোনো বণিক চাইলে, ইংল্যান্ডে যে কোনো বণিক চাইলে এসে হচ্ছে এখানে নীল চাষ করতে পারবে। এবার হচ্ছে তোমার মনে প্রশ্ন জাগতেই পারে যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে রয়েছে, তাহলে হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির জায়গায় অন্য বণিক এসে করবে, তো কী করে করবে? এতে কেউ প্রতিবাদ করলো না কেন? এটা যে প্রতিবাদ হবে কি করে, এখানে হচ্ছে ওভারঅল হচ্ছে থিঙ্কিং দিয়ে ভাবো, প্রতিবাদ হবে কি করে। এখানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি রয়েছে, এখানে শাসন করছে, তাদের মেন গোড়া কোথায়? মেন গোড়া তো হচ্ছে ইংল্যান্ডে যখন মেন গোড়া রয়েছে, তার মানে কি ইংল্যান্ডের গভর্নমেন্ট চলছে। এখানে যদি আমরা এখন ভারতের বর্তমান গভর্নমেন্ট দেখি, ভারতের বর্তমান গভর্নমেন্টের ওপর বড় বড় যেই সকল ব্যবসায়ীরা রয়েছে, আম্বানি বলো কিংবা যারা বলো, তাদের হচ্ছে গভর্নমেন্টের ওপর বেশ একটা ভালো কন্ট্রোল রয়েছে।
ব্যবসায়ীদের কথা মেনে হচ্ছে কিন্তু গভর্নমেন্ট কাজ করে, ঠিক আছে, যে কারণ কি তারা হচ্ছে বিভিন্ন ডোনেশন ফোনেশন দিয়ে থাকে, যে তো সেই জন্য হচ্ছে কাজ ফাজ তো করতেই হবে, তাদের কথা মেনে তো এরকমভাবে কাজ করে। তো সেই ব্যাপারটা আজ থেকে যদি পুরাতন দিনের ক্ষেত্রে যাই, যে ইংল্যান্ডের গভর্নমেন্টের আন্ডারে তো হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যারা এসে ভারতকে শাসন করেছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসে ভারতকে শাসন করছে। আর তাহলে কি ব্রিটেনে যেই গভর্নমেন্টটা রয়েছে সেইখানেও হচ্ছে বড় বড় বিজনেসম্যান রয়েছে, বড় বড় বিজনেসম্যানরা কি সেই গভর্নমেন্টকে চাপ দিচ্ছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিলে হচ্ছে ভারতবর্ষে এত লাভ হচ্ছে, শুধু কালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কেন ওখান থেকে চাষ করবে, আমরা কি করবো, আমি একে বলছে কি ঘাস কাটবো, আমরা কি প্রফিট করবো না? তো তখন সরকারকে চাপ দেয়, সরকার হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে চাপ দেয়, আর দিয়ে তারপরে কি এই 1833-এ আইন বানিয়ে দেয় যে শুধু কোম্পানির লোক নয়, যারা পারবে হচ্ছে, যে সকল বিজনেসম্যান চাইবে তারা হচ্ছে এসে এখানে ভারতে নীল চাষ করতে পারবে। তখন বিজনেসম্যানরা দেখলো যে ওরে আমরা তো হচ্ছে ওখান থেকে প্রফিট তুলবো, আমরা হচ্ছে চলো বাংলায় যাই। অনেকে কাজকর্ম ছেড়ে চাকরি ছেড়ে চলে আসে হচ্ছে বাংলায়, এসে হচ্ছে নীল চাষ শুরু করে দেয়, ঠিক আছে। এবার হচ্ছে নীল চাষের পদ্ধতিটা কিরম ছিল সেইটা হচ্ছে দেখা যাক। নীলকর সাহেবরা মোটা টাকা দিয়ে জমিদারদের কাছ থেকে জমিকে ভাড়া নিত, ঠিক আছে। নীলকর বলতে যারা ওই কন্ট্রাক্টর, নীলের কন্ট্রাক্টর সেখানে চাষ করবে, ঠিক আছে, তারা হচ্ছে মোটা টাকা দিয়ে জমিদারদের কাছ থেকে জমি ভাড়া নিত। প্রথমে ভাড়াটিয়ে লোক দিয়ে হচ্ছে চাষ করাতো, পরে দেখলো চাষিকে দিয়ে চাষ করালেই বেশি লাভ হবে। এখন প্রথমে হচ্ছে লোকজন দিয়ে ভাড়া করে হচ্ছে চাষবাস করাতো, তারপরে দেখলো যদি আমরা এই চাষিরা তো হচ্ছে নিরীহ সরল সাদাসিধে, এদেরকে যদি আমরা বোকা বানাই, এদেরকে যদি মুরগি করে হচ্ছে আমরা চাষ করি, তো তাহলে কি, তাহলে হচ্ছে নিরীহ লোকগুলোকে দিয়ে হচ্ছে ভালোভাবে চাষ করে আমরা পুরো হচ্ছে আরও বেশি প্রফিট পাবো, এদেরকে হচ্ছে নানানভাবে এদেরকে সমস্যায় ফেলে দেবো, দিয়ে হচ্ছে ভালো প্রফিট পাবো। কিন্তু তারা বোঝেনি নিরীহ সরল সাদাসিধে যতই মানুষ হোক, অত্যাচার যখন তুমি চরমে পৌঁছাবে তখন হচ্ছে এরাও প্রতিবাদ করবে, ঠিক আছে। তারপরে কি সেই সকল মানুষদেরকেই মানে এখানকার চাষিদেরকে নীল চাষের সঙ্গে যুক্ত করে দিল। চাষিকে অগ্রিম টাকা দেওয়া হতো, যার নাম ছিল হচ্ছে দাদন, ঠিক আছে। নীলকরেরা এর জন্য যে চুক্তি হতো তাকে বলা হতো, এই যে দাদন দিচ্ছে, দাদন দিয়ে যে চুক্তিটা করা হচ্ছে, এই চুক্তির মধ্যে বলা হচ্ছে যে এতটা এই দাদন দেয়া হলো, এর বিনিময়ে তোমাকে কিন্তু নীল চাষ করতে হবে, এই যে চুক্তিটা হচ্ছে এই চুক্তিটাকে বলা হতো রায়তি, ঠিক আছে। আবার কোথাও বলা হতো দাদনী, আবার বলা হতো হচ্ছে এলাকা চাষ, ঠিক আছে, এই সবগুলো হচ্ছে বলা হতো। কিন্তু এখানে হচ্ছে তোমার একটা মনে প্রশ্ন জাগতেই পারে, মানে প্রশ্ন কি জাগছে না আমি প্রশ্নগুলো হচ্ছে জাগিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে প্রশ্ন জাগতে পারে যে চাষিদের কি দরকার ছিল হচ্ছে দাদন নেওয়া, 2 টাকা করে নেওয়া, যে বেশি টাকাও দিচ্ছে না, 2 টাকা করে হচ্ছে নেওয়ার কী দরকার ছিল? দেখো তৎকালীন পরিস্থিতি অনুযায়ী না ব্রিটিশ সরকার এতটা ট্যাক্স নিত, এতটা জোর জুলুম করতো যে এই সকল সাধারণ কৃষকেরা টাকা ফাঁকা ধার নিতে হচ্ছে বাধ্য হতো। আর যখন টাকা ধার নিতে বাধ্য হতো তারা হচ্ছে এই টাকাটা তাদেরকে ধার দিত, এবং হচ্ছে এমন পরিস্থিতি এরা ক্রিয়েট করতো, সব কি ক্ষমতায় তো হচ্ছে ব্রিটিশরাই রয়েছে, এমন পরিস্থিতি ক্রিয়েট করতো যে তাদের অভাব অভিযোগ করে যে তারা টাকা ধার নিতে বাধ্য, কারণ কি ট্যাক্সের পরিমাণ এত বেশি, বিভিন্ন জিনিসপত্র কেনার দরকার, সব কিছু দরকার, এবং তাদের কাছে নিয়ে নাও না টাকা নাও না, পুরো হচ্ছে গুলিয়ে ফুসলিয়ে তাদেরকে হচ্ছে টাকাটা দেওয়া হতো। যেই টাকাটা তারা নিয়ে নিল তাদেরকে হচ্ছে এই রায়তি বা দাদনী এই কন্ট্যাক্টে হচ্ছে তাদেরকে ফাঁসিয়ে নিল। এই কন্ট্যাক্টে যখনই তাদেরকে ফাঁসিয়ে নিল, কেবল হচ্ছে তারা নয়, এবার হচ্ছে এমন কন্ট্যাক্টটা করা হলো, এই টাকা যতক্ষণ না শোধ হচ্ছে তুমি তোমার ছেলে সবাই মিলে হচ্ছে এই নীল চাষের সঙ্গে যুক্ত থাকবে এবং নীল চাষ করবে, নীল চাষ করলে হচ্ছে অন্য চাষ করতে পারবে না, এরকমভাবে হচ্ছে চুক্তিগুলোকে তারা করে নিতে শুরু করলো। অর্থাৎ ভাবো যে কিরমভাবে ব্রেন ক্যাপাসিটি, কিরমভাবে হচ্ছে এই সাধারণ মানুষগুলোকে বোকা বানিয়ে তারা হচ্ছে এই নীল চাষে হচ্ছে তাদেরকে জড়াতে শুরু করে দিল। 1815 খ্রিস্টাব্দের মধ্যে যশোহর, নদিয়া, পাবনা, খুলনা, ঢাকা প্রভৃতি জায়গায় নীলকুঠিতে ভরে যায়, অর্থাৎ হচ্ছে বিভিন্ন জায়গায় নীলকুঠিতে ভরে যাচ্ছে। এবং 1830-এ বাংলায় নীলকুঠির সংখ্যা হয়ে দাঁড়ায় 1000। 1830-এর মধ্যে গোটা বাংলায় 1000 নীলকুঠি তৈরি হয়ে যায়, ঠিক আছে। নীলকুঠি মানে হচ্ছে আবার ওই ওয়েব সিরিজটাকে ভেবো না, নীলকুঠি হচ্ছে যে নীল চাষ হবে, যেখানে হচ্ছে নীলগুলোকে রাখা হবে, সেই নীলকুঠির কথা বলা হয়েছে। ওয়েব সিরিজে কি মন্টু পাইলট নাকি কি একটা নাম ছিল, বেশ। 2 টাকা দাদন দিয়ে জমিতে নীল চাষ করতে বাধ্য করতে হচ্ছে এই চাষিদেরকে। এমন চুক্তি করা হতো যা
সাথে সাথে সারা জীবন ধরে নীলের দ্বারে জালে জড়িয়েই থাকবে এবং জমিতে অন্যান্য চাষের অধিকার তারা হচ্ছে হারিয়ে ফেলবে, যে অন্যান্য কিচ্ছু চাষ করতে পারবে না, এরকমভাবে হচ্ছে কন্ট্যাক্ট করে নেওয়া হতো। অন্যান্য যখনই চাষ করতে পারবে না, শস্যের অভাব হবে, শস্যের অভাবে তারা খেতে পাবে না, আর এই জিনিসগুলো হচ্ছিল। এবার হচ্ছে অত্যাচারের ব্যাপারটা হচ্ছে দেখা যাক। চাষিদের ওপর কী করা হতো, চাষিদেরকে আঘাত করা হতো, বিভিন্ন প্রহার করা হতো, তবে হচ্ছে লাঠি ছোটা দিয়ে হচ্ছে মারা হতো। চাষিদের গরু বাছুর এই সবগুলোকে লুট করে নিয়ে চলে যাওয়া হতো, গৃহে ডাকাতি করা হতো, বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হতো, কুটিতে আটকে রাখা হতো, তাদের কন্যা এবং স্ত্রীদেরকে তুলে নিয়ে যাওয়া হতো তাদের এই কুঠিগুলোতে। কেন দেখো যে এত কিছু অত্যাচার হচ্ছে, তো চাষি টাকা না নিয়ে যাবে কোথায়? পুরো হচ্ছে তাদের গরু বাছুর লুট করে, যে চাষ না করলে, ওই চাষ করছে না, তাদের বাড়িতে খাবার নেই, যেটুকুনি শস্য রয়েছে সেটাকে কেড়ে নিয়ে চলে যাচ্ছে। অর্থাৎ তুমি বেঁচে থাকো না থাকো, তোমাকে হচ্ছে নীল চাষ করতে হবে। কী পরিমাণ অত্যাচার হয়েছিল এটা তোমরা নীলদর্পণ নাটকটা দেখলে ওখানে ভালোভাবে এক্সপ্লেন করা রয়েছে, কীভাবে হচ্ছে এই অত্যাচারগুলো রয়েছিল তৎকালীন পরিস্থিতির ঘটনাগুলো দিয়ে তোমরা ফিল করতে পারবে। হয়তো এই ইতিহাসের ডিটেলস টপিকে আমি ডিটেলসভাবে ফ্যাক্টগুলো বলতে গিয়ে আমি সেই ইমোশনের কথাটা হয়তো তোমাদেরকে বোঝাতে পারছি না, কিন্তু তোমরা যদি সেই নাটকটা পড়ো তাহলে সেই ইমোশনটা ফিল করতে পারবে। এইসব অন্যায়ের প্রতিবাদে এইসব চাষিরা যখন আদালতে যাচ্ছে, সেই আদালতে গিয়েও কোনো লাভ হচ্ছে না। কারণ কি, সেখানকার বিচারকদেরও দেখছে হচ্ছে কোনো না কোনো নীল কর, অর্থাৎ নীল কর বলতে কি, নীলের ব্যবসায়ী, নীলের কন্ট্রাক্টর, যে প্রধান বিচারক রয়েছে সে যখন যাচ্ছে বিচার চাইছে তার কাছে, তখন দেখছে যে এই সেখানকার হচ্ছে কন্ট্রাক্টর এই বিচারক হয়তো সেখানে নীলের কন্ট্রাক্টটা নিয়ে রয়েছে, যে এই বিচারক হচ্ছে সেই অত্যাচার। তাহলে যে অত্যাচার করছে সে কি নিজের এগেনস্টে কখনো রায় দেবে? কখনোই দেবে না। তার সঙ্গে পুলিশ যারা ছিল তারা তো হচ্ছে ব্রিটিশদেরই চাকর, তারা হচ্ছে আর কী করে হচ্ছে এই সাধারণ মানুষের কথা বলবে। 1830-এ পঞ্চম এবং সপ্তদশ হচ্ছে আইন পাস হয়। এখানে কি বলা হয়, এখানে বলা হচ্ছে দাদন নিয়ে যদি কেউ নীল চাষ না করে তাহলে সেই কৃষকেদের সম্পত্তিকে বাজেয়াপ্ত করা হবে। অর্থাৎ বোঝো কীরকম হচ্ছে ব্যাপারটা। 1835 খ্রিস্টাব্দে বড়লাট বেন্টিংয়ের আইন সচিব মেকলে বলেছেন, ঠিক আছে, 1835-এ বড়লাট বেন্টিংয়ের আইন সচিব মেকলে কি বলছেন, মেকলে বলছেন যে নীল চুক্তিগুলি নীতিগতভাবে অতি আপত্তিকর ছিল। অর্থাৎ হচ্ছে নীলে যে চুক্তিগুলো করা হচ্ছে সেগুলো কিন্তু খুবই আপত্তিকর চুক্তি, মানে এমন কন্ডিশন দেওয়া হচ্ছে যে কন্ডিশনগুলো কখনোই মানা যায় না। এইদিকে নীল চুক্তির ফলে এবং অন্যদিকে নীল করেদের বেআইনি ও হিংসাত্মক কাজের ফলে কৃষকেরা ভূমিদাসে পরিণত হচ্ছে। অর্থাৎ কৃষকেরা কৃষক থাকছে না, তারা হচ্ছে দাসে পরিণত হচ্ছে। এই হচ্ছে তৎকালীন স্টেটমেন্ট, হচ্ছে ব্রিটিশদের ওই হচ্ছে স্টেটমেন্ট, যে কীভাবে অত্যাচার করেছিল সেইটা হচ্ছে তারাই ব্যক্ত করছে তাদের লেখায়। তৎকালীন শিক্ষিত সমাজ হচ্ছে এদের পাশে দাঁড়িয়েছিল, ঠিক আছে। তৎকালীন শিক্ষিত সমাজ এই তোমার হচ্ছে নীল চাষিদের পাশে দাঁড়িয়েছিল। নীলকরদের অত্যাচারের কথা সর্বপ্রথম 1822-এর মে মাসে সমাচার চন্দ্রিকা এবং সমাচার দর্পণে প্রকাশিত হয়। অর্থাৎ হচ্ছে তৎকালীন ম্যাগাজিন নিউজ পেপারগুলোতে এই যেইভাবে অত্যাচার করছে এই নীলকরেরা সেই সকল চাষিদের ওপর, সেইগুলো হচ্ছে সেই সকল সমাচারপত্রের মধ্যে দিয়ে প্রকাশ হচ্ছে আর সকলের সামনে চলে আসছে। এরা ভেবেছিল যে কেবল গ্রামে গিয়ে যাচ্ছে আমরা ওই অত্যাচার করবো, চাষ করবো, দমিয়ে রাখবো, এটা শহরে আসবে না, এই খবরটা নিউজ পেপারের মধ্যে দিয়ে ছড়িয়ে যাবে না। তো তাদের এই ধারণাটা ভুল প্রমাণিত হলো এবং হচ্ছে এই শিক্ষিত সমাজ সেই সকল চাষিদের পাশে গিয়ে দাঁড়াচ্ছে এবং তাদের কথাগুলো তুলে ধরছে। 1849-এ তোমার হচ্ছে অক্ষয় কুমার দত্ত তত্ত্ববোধিনী পত্রিকায় বিশদে এই নীল চাষের ব্যাপারে যে কীভাবে অত্যাচার হচ্ছে সেইগুলো আলোচনা করেছেন। হরিশচন্দ্র মুখোপাধ্যায়, গিরিশচন্দ্র ঘোষ, মনমোহন ঘোষ, কিশোরীচাঁদ মিত্র, দারোগানাথ বিদ্যাভূষণ নীল চাষিদের নানানভাবে সাহায্য করে এবং নীল আন্দোলনের নেতৃত্ব দেয়। এই সকল ব্যক্তিরা হচ্ছে নীল আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে। এবং এছাড়াও 1860-এ দীনবন্ধু মিত্র এই নীলদর্পণ নাটকটা লেখে এবং নীলদর্পণ নাটকটা নীল করেরা এই সকল চাষিদের ওপর কীভাবে অত্যাচার করে সেইগুলো হচ্ছে এক্সপ্লেন করে বলে, ঠিক আছে। নীলকরদের অত্যাচার হচ্ছে দমন, দেখো নীলকররা যে এতটাই অত্যাচারী হয়ে গেছিলো তাদেরকে দমন করার প্রয়োজন দেখা যাচ্ছিলো, যে চারিদিকে নিউজ পেপারে বেরোচ্ছে, ম্যাগাজিনে বেরোচ্ছে, সব কিছু হচ্ছে কি তাদেরকে হচ্ছে দমন করা, একটু হচ্ছে তাদের বিরুদ্ধে এগেনস্টে
স্টেপ নেওয়ার হচ্ছে দরকার ছিল, কারণ হচ্ছে পরিস্থিতি তখন হচ্ছে সামলানো যাচ্ছিল না। তো তখন কি ব্রিটিশ সরকার হচ্ছে কিছু কিছু স্টেপ নেয়। 1810 হচ্ছে অতিরিক্ত অত্যাচারের জন্য চারজন নীলকরের হচ্ছে লাইসেন্স বাতিল করে দেওয়া হয়। কিন্তু নাম দেখানো যে অত্যাধিক অত্যাচার, বাবু যে এই অত্যাচারগুলো হচ্ছে এমনি সামান্য, তাহলে এর থেকেও বেশি অত্যাচার, পুরো হচ্ছে মানুষকে মেরে ফেলতে এরা হচ্ছে দ্বিধাবোধ করতো না। তো তখন কি এরকম চারজনের হচ্ছে লাইসেন্স বাতিল করে দেওয়া হয় এবং 1830 পঞ্চম আইন দ্বারা বেন্টিং অত্যাচার দমনে হচ্ছে সচেষ্ট হন এবং নীলকরেদের বিরোধী, মানে এই যে নীলকরেরা যেই অত্যাচার করছে এইগুলোকে দমন করার জন্য 1830 হচ্ছে পঞ্চদশ আইন হচ্ছে পাস করা হয়। এটা কে করছে হচ্ছে বেন্টিং। কিন্তু এই যে আইনটা পাস করানো হচ্ছে, এই আইনটাকে রোধ করে দিচ্ছে কারা? রোধ করে দিচ্ছে ব্রিটিশরা। কারণ কি, যেই নীলকরেরা ওখানে নীল চাষ করছে তারাই তো হচ্ছে ক্ষমতায় বসে রয়েছে। বেন্টিং একা বলছে যে না ঠিক আছে এইগুলো বন্ধ হওয়া দরকার, কিন্তু তারা কি, তারা হচ্ছে বাকিরা হচ্ছে বেন্টিংয়ে রেগে হয়েছে, আরে বন্ধ করে দিলে আমরা টাকা পাবো কোথায়, আমরা আমাদের ওখানে বাড়িটা দোতলা করবো, দোতলা তো এমনি 5তলা 6তলা করবো না, এরকম হচ্ছে তাদের হচ্ছে আমরা তো এখানে বিজনেস চালাতে এসেছি, মানুষ মরুক পাঁচুক আমাদের কি। তো এই নিয়ে কি তারা হচ্ছে বিরোধিতা করে এই যে নীলকরদের বিরুদ্ধে যে আইনটা হতে যাচ্ছিলো সেইটাকে হচ্ছে রোধ করে দেয়। এরপর হচ্ছে 1859 কৃষ্ণনগরের কাছে চৌগাছায় বিদ্রোহ শুরু হয়। কৃষ্ণনগরের কাছে হচ্ছে একটা জায়গা চৌগাছা, সেখানে হচ্ছে বিদ্রোহ শুরু হয় এবং ক্রমে এই বিদ্রোহ নদিয়া, যশোহর, পাবনা, ফরিদপুর, রাজশাহী, খুলনা, মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, বারাসাত প্রভৃতি জায়গায় ছড়িয়ে পড়ে। সব জায়গায় তো অত্যাচার করছিল, সব জায়গার মানুষকেই তো হচ্ছে জ্বালিয়েছিল এই নীলকরেরা, পুরো হচ্ছে চারিদিকে অত্যাচার শুরু হয়। আর প্রায় 60 লক্ষ মানুষ এই নীল বিদ্রোহে যোগ দেয়। ঠিক আছে, 7 লক্ষ মানুষকে এতদিন ধরে হচ্ছে এই নীলকরেরা হচ্ছে এই সাধারণ কৃষকদের ওপর জোর জুলুম করেছে। এবার কি 60 লাখ মানুষ একত্রিত হয়েছে, তারা বর্ষা, তরবারি, বাঁশের লাঠি, ঢাল প্রভৃতি নিয়ে হচ্ছে এবার হচ্ছে দেখা যাক, এবার হচ্ছে 12টা বাজাতে শুরু করে, ধারার হচ্ছে নীলকরদের দেখছে পেটাচ্ছে, জমিদারকে দেখছে পেটাচ্ছে, যে অত্যাচার করেছে তাকে দেখছে হচ্ছে পেটাচ্ছে। কতদিন ধরে সহ্য করবে? সহ্যের বাঁধ একদিন ভাঙে, আর যখন বাঁধ ভাঙে তখন হচ্ছে পুরো হচ্ছে জুয়ারে ভাসিয়ে নিয়ে চলে যায়। তো এই হচ্ছে ব্যাপার। আর এখন যে হচ্ছে এরা যে প্রতিবাদ করছে, এদেরকে দমানোর জন্য কি ব্রিটিশরা কোনো স্টেপ নেবে না? হ্যাঁ, ব্রিটিশরা অবশ্যই স্টেপ নেবে। ব্রিটিশরা বিভিন্ন বাহিনী পাঠাচ্ছে, বিভিন্ন বন্দুক গোলাগুলি দিয়ে হচ্ছে এদেরকে মারার জন্য হচ্ছে স্টেপ নিচ্ছে এবং যুদ্ধ হচ্ছে, ঝামেলা হচ্ছে, ক্ষয়ক্ষতি হচ্ছে, মানুষ মারা যাচ্ছে। এরপরে কি এই বিদ্রোহের মধ্যে দিয়ে রেজাল্টের দিকে যদি আমরা আসতে চাই, যে এই বিদ্রোহ এতটা ভয়াবহ হয়ে গেছিলো এবং ব্রিটিশ সরকারও বুঝতে পেরেছিল যে এই অত্যাচার চরমে পৌঁছাচ্ছে, এটাকে যদি না থামানো হয় এটা হচ্ছে আমাদের কন্ট্রোলের বাইরে চলে যাবে। তাই জন্য কি 1860 হচ্ছে একটা নীল কমিশন গঠন করা হয়। ঠিক আছে, এই কমিশন গঠন করা কি একটা টিম করে দিলে, এই টিম হচ্ছে এবার দেখবে যে সত্যি কি নীল চাষের মধ্যে কতটা অত্যাচার হচ্ছে, কি হচ্ছে, সেই নিয়ে হচ্ছে একটা রিপোর্ট পেশ করবে, সেই রিপোর্ট অনুযায়ী আইন তৈরি হবে। এই যে 1860 নীল কমিশন গঠন করা হলো, এই কমিশন যখন সব দিকে হচ্ছে দেখলো, অ্যানালাইজ করে হচ্ছে এই রিপোর্ট দিল যে এই নীলকরদের এই ব্যবসা অত্যাধিক ক্ষতিকারক, এতে হচ্ছে মানে খুবই এই নীলকরদের এই ব্যবসাকে হচ্ছে বন্ধ করে দেওয়া দরকার। তাদের এই রিপোর্ট অনুযায়ী পেশ হলো। দিয়ে তারপরে 1868 অষ্টম আইন অনুযায়ী একটা চুক্তি এখানে বলা হয় কি নীল চুক্তি রদ হবে। এই আইনে কি বলা আছে? নীল চুক্তি রদ হবে। যে দাদন দিয়ে হচ্ছে তাদেরকে ফাঁসিয়ে নিয়ে যে জোরজবস্তি হচ্ছে কাজ করতে হবে, নীল চাষ করতে হবে, তাহলে এই চুক্তি এবার থেকে রদ হবে। যদি চাষি নিজের ইচ্ছে নীল চাষ করতে চায় তবেই হচ্ছে নীল চাষ করবে, আদারওয়াইজ সে নীল চাষ করবে না। তো এই হলো হচ্ছে নীল বিদ্রোহের ওভারঅল কনসেপ্ট, ডিটেলস টপিক। এখানে হচ্ছে বিভিন্ন প্রশ্ন এখান থেকে আসতে থাকে, সেই প্রশ্নগুলোর সমাধান হোপ তোমরা আজকের ক্লাসে পেয়ে গেছো। আর যদি ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই জানো, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এইসব আর নতুন করে বললাম না। থ্যাঙ্কস বাটন রয়েছে, সব কিছু তোমরা হচ্ছে জানো, পেন পড়ে যাচ্ছে, সব কিছু জানো, নতুন করে কিছু বললাম না। আর কেবল ইতিহাস নয়, আদার সাবজেক্টের ক্লাসও হতে থাকছে। সৌমাই স্যার তোমাদের ফিজিক্স করাচ্ছে, অর্ণব স্যার তো মজার সঙ্গে পুরো হচ্ছে ম্যাথামেটিক্স ক্লাস করাচ্ছে। অর্ণব স্যারের ক্লাস কেমন লাগছে হচ্ছে তা আমাকে জানো। অর্ণব স্যারের আবার ভাই চলে আসে, এসে হচ্ছে মাঝে মাঝে কবিতা বলতে শুরু করে দেয়। শুভময় স্যারের ক্লাসেও দেখবে হচ্ছে চলে আসে। তো সেইগুলো হচ্ছে দেখো, তোমরা দেখে জানো। আর হচ্ছে এই টপিকটার পরে হচ্ছে নীল দর্পণ নাটক যদি তোমরা দেখতে চাও তাহলে হচ্ছে শুভস্মিতা ম্যাম করিয়েছে, সেইখান থেকে গিয়ে তোমরা হচ্ছে দেখে নিতে পারো, পুরো হচ্ছে ডিটেলসে আলোচনা রয়েছে। তবে আজ এতটাই, দেখা হচ্ছে পরের ক্লাসে। চলো টাটা, বাই বাই।